প্রিয় ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 পার্ট 6 ক্লাস 10 ভূগোল এবং ইতিহাস দুটো বিষয়কেই একসাথে আমরা দেখে নেব। ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলেই কিন্তু উপকৃত হবে। ওকে, হয়েছে। দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে দেওয়া আছে। মোট 4টি দাগ রয়েছে, তাই 4 নাম্বার। এবং 2এর দাগে সত্য বা মিথ্যে নির্ণয় করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে। মোট 4টি প্রশ্ন রয়েছে, 4 নাম্বার। এবং 3এর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে 2টি রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 2 অর্থাৎ 4। 4এর দাগের 7 বা 8টি বাক্যে উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন রয়েছে যার মান হচ্ছে 4। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর বেস্ট স্কোর করার জন্য যা উত্তর করণীয় সেইগুলোই করে দিচ্ছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলেই কিন্তু তোমরা সঠিক উত্তরের খোঁজ লিখে নিতে পারবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে তা জমা করতে পারবে। ওকে, চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে একটাই বলার যে এখানে দাগ নাম্বারগুলো কিন্তু আমি ইংরেজি 1-2তেই করেছি। তোমরা যখন খাতায় লিখবে তা কিন্তু তোমাদের যে দাগ নাম্বার বাংলাতে, সেই বাংলাতেই কিন্তু দাগ নাম্বারটা করে নেবে, ঠিক আছে? তো এইটুকু ভুল মার্জনা অবশ্যই করবে তোমরা, ঠিক আছে? তো এখানে আমরা একের দাগে দেখতে পাচ্ছি ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মেলাও। এখানে ক স্তম্ভ রয়েছে 1-এর 1 বঙ্গভাষা বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং 1-এর 2 ভারত সভা, 1-এর 3 ভারতীয় জাতীয় কংগ্রেস এবং 1-এর 4 হচ্ছে ইলবার্ট বিল। তো প্রথম 1-এর 1 বঙ্গভাষা প্রকাশিকা সভা, এর সাথে খ স্তম্ভের ক্ষয়েরটা মেল খাবে 1836 খ্রিস্টাব্দ এবং ভারত সভা যা খ স্তম্ভের ঘয়ের সাথে মিল খাবে 1876 খ্রিস্টাব্দ। ভারতীয় জাতীয় কংগ্রেস যা খ স্তম্ভের গয়ের সাথে মেল খাবে 1885 খ্রিস্টাব্দ। এরপর আসছি এলবার্ট বিল যা তোমাদের খ স্তম্ভে কয়ের সাথে মেল খাবে 1883। তো এইভাবেই তোমরা কিন্তু দাগ নাম্বার ধরে ধরে ঠিক করে বাংলা ভাষাতেই লিখে কমপ্লিটলি খাতায় টুকে নেবে। 2-এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, সত্য বা মিথ্যে নির্ণয় করো। 2-এর 1 1857 এর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন। এটা কিন্তু সত্য বিবৃতি, তাই এখানে সত্য হবে। 2-এর 2 ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এইটাও কিন্তু সত্য হবে। 2-এর 3 বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ সূত্র জাগরণের কথা বলেছেন। এটাও সত্য হবে। 2-এর 4 আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত হয়। এটাও সত্য। অর্থাৎ আমরা 2-এর দাগে সত্য বা মিথ্যে নির্ণয় করো দেখতে পেলাম 4টি যে প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নই বিবৃতি সত্য হবে, ঠিক আছে? এরপরে দেখো 3-এর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা দেখে নাও। 3-এর 1 গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর লিখবে বাংলা উপন্যাসে ভারত চিন্তা ও ভারতীয় জাতীয়তাবোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা। এই উপন্যাসের মধ্য দিয়ে ব্যক্তির সঙ্গে সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানব সত্যের বিদ্বেষ ও দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। এর পরের যে প্রশ্নটা আছে দেখো, 3-এর 2 গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? উত্তর হবে বঙ্গচিত্র শিল্পী এবং বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় হয়ে আছে। প্রবাসী ও মডার্ন রিভিউতে তার আঁকা কার্টুনগুলি ছাপা হতো। তার যে বিরূপ বজ্র গ্রন্থে 1906 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনার, যেমন বাঙালি সমাজের ইংরেজ প্রীতি, বাঙালি চরিত্রের নানান দিক এবং ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গ বিদ্রূপের কার্টুন অঙ্কিত হয়েছে। এটাই হবে সঠিক উত্তর।
এর পরের দেখো 4-এর দাগের 7টি বা 8টি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা দেখে নাও, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীককে পরিণত হয়েছিল তা ব্যাখ্যা করতে বলেছে। উত্তরটা লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা, যা 1905 খ্রিস্টাব্দে। ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পয়েন্ট করবে কয়েক দাগের প্রেক্ষাপট, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। উদ্দেশ্য বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের 1905 খ্রিস্টাব্দ সময় হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মী অনুকরণে তিনি ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। পরের পয়েন্টটা দেবে স্বদেশী আনা। অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারত মাতা এর 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শীতবস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলির দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বদেশী আনা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। পরের পয়েন্টটা দেবে গ শান্তির প্রতীক। সশস্ত্র আন্দোলন সুস্থ জাতীয়তাবাদের বিকাশে বাধা সৃষ্টি করেন। অবনীন্দ্রনাথের ভারত মাতা এর হাতে কোনো অস্ত্র নেই। এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনার সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। পরের পয়েন্টটা করবে ঘ জাতীয়তাবাদের চেতনা। 20 শতকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিলিয়েছে সামনে ভারত মাতা চিত্রটি রাখা হতো, অর্থাৎ মিছিলের সামনে কিন্তু ভারত মাতা চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গবিরোধী স্বদেশী আন্দোলনই ভারত মাতা অঙ্কনের প্রেরণা। প্রথম 1-এর দাগের যে প্রশ্ন দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে থাকবে। 1-এরটা দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে সঠিক উত্তর হবে গ বালিয়াড়ি। 1-2 ঠিক জোড়টি নির্বাচন করে লিখো। এখানে সঠিক যেটা হবে গয়ের দাগের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগিনি। 1-3 ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে, অর্থাৎ ক্ষয়ের অপশানটা সঠিক। এরপর আমরা দেখব 2-এর দাগের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে, 3টি প্রশ্ন রয়েছে। 2-1 দেখো, নদী খাতে অবঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো হলো মন্থকূপ। বিবৃতি সত্য, তাই আমরা এটাকে ঠিক করে দেব। 2-2 ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। বিবৃতি ভুল, তাই আমরা এটাকে দিয়ে দেব ভুল, অর্থাৎ এই বিবৃতিটা অসত্য। 2-3 শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। বিবৃতিটা হচ্ছে অসত্য, তাই আমরা এটা ভুল দিয়ে দেব। এরপর 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর। 3-এর 1-এ রয়েছে 2 নম্বর, 3-এর 2 3 নম্বর এবং 4-এর দাগের যে প্রশ্ন তাতে 5 নম্বর রয়েছে। 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর। 3-এর 1 অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে ভৌগোলিক কারণ। কোন স্থানে হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশের ভিত্তিতে অবস্থান, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতির ওপর। তাছাড়াও আমরা জানি অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, ফলে হিমরেখার উচ্চতাও কমে। নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর ও দক্ষিণে যেহেতু উষ্ণতা কমতে থাকে, তাই হিমরেখার অবস্থান এর উচ্চতাও কমতে থাকে। শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিম্নাংশে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় বলে পর্বতের ঊর্ধ্বাংশে অবস্থান। তাই দেখা যায় হিমরেখা নিরক্ষরেখা অঞ্চলে গড়ে 5500 মিটার, হিমালয় পর্বতে 4500 মিটার, আল্পস পর্বতে 2800 মিটার উচ্চতায় অবস্থান করে। এটা ছিল তোমাদের
3-এর 1-এর প্রশ্ন। তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ এইখানে দাগ নাম্বারগুলো আমি ইংরেজিতে করে দিয়েছি, ঠিক আছে, 1 2 3 করে, কারণ আমার টাইপিংয়ে একটু ডিস্টার্ব আছে, যার জন্য আমি বাংলায় করতে পারছিলাম না, তাই আমি ইংরেজিতে করে দিয়েছি। এটা কিন্তু মার্জনা করবে, ওকে। এরপর 3-এর 2, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর লিখবে, ভারতের উত্তর দিকে বিশাল আকার প্রাচীরের মতো দণ্ডায়মান হিমালয় পর্বত আমাদের দেশের জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে। কয়ের দাগের অপশানটা দিবে, অর্থাৎ এখানে পয়েন্ট দিতে হবে, তাই কয়ের দাগের পয়েন্ট দেবে তীব্র শীতের হাত থেকে রক্ষা করে। হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল ও শুষ্ক মহাদেশীয় মেরু বায়ু প্রবাহকে ভারতে প্রবেশ করতে বাধা প্রদান করে। এই কারণে দক্ষিণ এশিয়া একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য মহাদেশের তুলনায় শীতকালে অধিক উষ্ণ হয়। ক্ষয়ের দাগের পয়েন্টটা করবে, বৃষ্টিপাত ঘটায়। হিমালয় পর্বত দক্ষিণের সমুদ্র থেকে আগত আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রাচীরের মতো বাধা প্রদান করে। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপরে ওঠে। এরপর ওই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে উত্তর ভারতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। পরের পয়েন্টটা দেখো, গ, মরু জলবায়ু সৃষ্টিতে অবদান। আবহাওয়া বিজ্ঞানীদের মতে মধ্য এশিয়া গোবি ও তাকলামাকান মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে হিমালয় পর্বতের যথেষ্ট অবদান রয়েছে। ভারতের জলবায়ুর ওপর এই দুই মরুভূমির প্রভাব কম বেশি অনুভূত হয়। ঘয়ের দাগের পয়েন্টটা করবে, পশ্চিমা ঝঞ্ঝার ব্যাপকতা হ্রাস। হিমালয় পর্বত এর জন্য শীতকালীন পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব কেবলমাত্র উত্তর পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে উত্তর পূর্ব ভারতের হিমালয় ও পূর্বাঞ্চলের পর্বতগুলির মধ্যে যে সামান্য ফাঁক রয়েছে, সেই ফাঁক দিয়ে অতি শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করে সমগ্র উত্তর পূর্ব ভারতের উষ্ণতা হ্রাস ঘটায়। ঠিক আছে, এর পরের প্রশ্নটা তোমাদের যেটা ছিল শেষ প্রশ্ন 4-এর দাগের, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5, অর্থাৎ এখানে একটি প্রশ্ন রয়েছে 5 মার্কের। দেখো উত্তরটা, উত্তর, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি নিম্নে বর্ণনা করা হলো। পয়েন্ট দেবে, ক, বসতির অভাব। ভারতীয় বড় বড় নগরগুলিতে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে সকল মানুষের জন্য বাসস্থান বা আবাসস্থলের অভাব পরিলক্ষিত হয়। তাছাড়াও মানুষ জীবিকার খোঁজে শহরে চলে এলে এখানে বাসস্থানের অভাব সৃষ্টি হয়। ফলস্বরূপ রেললাইনের পাশে, রাস্তার ধারে, খাল পাড়ে, বস্তিতে মানুষ আশ্রয় নেয়। পরের পয়েন্টটা করবে, খ, পরিবহন সমস্যা। ভারতীয় শহরগুলিতে পরিবহনগত সমস্যাগুলির মধ্যে অন্যতম হল যানজট জনিত সমস্যা, যা ভারতের প্রায় প্রতিটি শহরে নিত্যদিনের একটি ঘটনায় পরিণত হয়েছে। বড় বড় নগরগুলির বিপুল পরিমাণের জনসংখ্যার ভিড় সামলানোর জন্য যে পরিমাণ সড়ক পরিবহন ব্যবস্থা বিকাশ প্রয়োজন, তার না থাকায় এই ভারতীয় শহর বা নগরগুলিকে এই ধরনের সমস্যায় পড়তে হয়। পরের পয়েন্টটা দিবে, গ, পানীয় জলের অভাব। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জলের, কিন্তু বড় বড় শহরগুলোতে বসবাসকারী মানুষের ব্যবহার ও পানীয় জল যে বিপুল চাহিদা দেখা যায়, তা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। হাহাকার দেখা দেয়। কেবলমাত্র মানুষের ব্যবহারের প্রয়োজনীয় জল নয়, শিল্প কলকারখানাতেও প্রচুর পরিমাণে জল এর প্রয়োজন পড়ে। তাই বর্তমানে শহরগুলিতে জলের বর্ধিত চাহিদা পূরণ করতে শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল সংগ্রহ করে প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হয়ে থাকে। যেমন ভারতের চেন্নাই শহরে জলের অভাবজনিত সমস্যা দেখা যায়।
ঘ পয়েন্ট দেবে বিদ্যুৎ সরবরাহ সমস্যা। শহর বা নগর একটি দেশ বা অঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। মানুষ পরিষেবামূলক প্রায় সব রকমের কার্যাবলীর উপস্থিতি শহরাঞ্চলে দেখা যায়। শিল্প, পরিবহন, বাণিজ্য, সামাজিক কাজে তাই নগর বা শহরাঞ্চলে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু ভারতে প্রায় প্রতিটি শহরের চাহিদার তুলনায় বিদ্যুতের যোগানের ঘাটতি দেখা যায়। তার পরের পয়েন্ট করবে বেকারত্ব বৃদ্ধি। ভারতীয় নগরগুলিতে গ্রাম অঞ্চলের তুলনায় কর্মস্থানের সুযোগ থাকে সব থেকে বেশি, তাই গ্রামীণ অঞ্চল থেকে প্রচুর শ্রমিক কাজের আশায় নগরগুলিতে পরিব্রাজন করে। কিন্তু সেই পরিব্রাজনকারী মানুষ এর সংখ্যা এক সময় এতটাই বেড়ে যায় যে সকল মানুষকে কাজের সুযোগ দেওয়া সম্ভব হয় না, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। চ পয়েন্ট দেবে কঠিন বজ্র পদার্থজনিত সমস্যা। শহরাঞ্চলের কঠিন বজ্র পদার্থজনিত সমস্যা এক বড় সমস্যা। কঠিন পদার্থগুলির মধ্যে অন্যতম হল পরিত্যক্ত কাগজ, পলিথিন ব্যাগ, কাগজ ও প্লাস্টিকের বোতল, পারিবারিক ও মেডিকেল বজ্র পদার্থ, এছাড়াও শিল্প কারখানার বজ্র পদার্থ প্রভৃতি। প্রতিদিন প্রচুর পরিমাণ বজ্র পদার্থ শহরাঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। জানি কে করার জন্য প্রয়োজনীয় জায়গার অভাব থাকে, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে একটা কোনো জায়গায় রেখে দেওয়ার জন্য বা তাকে রিসাইকেল করার জন্য অভাব একটা রয়েছে। শুধু তাই নয়, এই বজ্রগুলির ব্যবস্থাপনার উপযুক্ত পরিকাঠামোর ভারতের বেশিরভাগ শহরে নেই। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমরা দিয়ে লিখবে, ঠিক আছে।